আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকের এই ক্লাসে আমরা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টেন্স নিয়ে একদম সহজভাবে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি আজকের পর থেকে টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। টেন্স শব্দের অর্থ হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়া বা কাজ কখন সংঘটিত হয়েছে সেই সময়কে বলে। ঠিক আছে, সেই সময়কে নির্দেশ করে। টেন্স শব্দের অর্থ হলো ক্রিয়ার কাল, মানে কাজটা কখন সম্পূর্ণ হয়েছে সেই সময়টাকে নির্দেশ করে। টেন্স কিন্তু ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই টেন্স ছাড়া গ্রামার করা আসলেই প্রায় অসম্ভব। এজন্য টেন্সকে বলা হয় টেন্স ইজ দ্য পিলার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর ইংলিশ গ্রামার। তাহলে দেখো এখানে টেন্স আমরা পড়তে গেলে সবচেয়ে বেশি যে জিনিসটা মনে রাখবো সেটা হলো যে এখানে সময়টা কখন, অর্থাৎ এখানে সময়ের উল্লেখটা বেশি গুরুত্ব দিতে হবে। সময়ের উপর ভিত্তি করেই কিন্তু টেন্স এর কাজ সম্পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ টেন্স এটা সময়ের উপর বেস করে এখন হয়েছে নাকি আগে হয়েছিল নাকি সামনে হবে এরকমটা বোঝায়। তাহলে সেই হিসেবে আমরা এতটুকু বলতে পারি যে ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। ঠিক আছে, অর্থাৎ ক্রিয়াটা কখন সম্পূর্ণ হয়েছে বা কাজটা কখন সম্পূর্ণ হয়েছে সেই সময়টাকে টেন্স বলে। ঠিক আছে, তাহলে এক কথায় বলবো আমরা সংক্ষেপে, ভার্বের কাজ বা ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার ভিন্ন ভিন্ন যে সময় সেই সময়কে টেন্স বলে। টেন্স হচ্ছে তাহলে কত প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার। যেটা বর্তমানে সংঘটিত হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স, যেটা যে কাজ অতীতকালে হয়ে গিয়েছে সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর যেই কাজটা এখনও হয়নি ভবিষ্যতে ঘটবে সেটাকে বলা হয় ফিউচার টেন্স। তাহলে টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। দেখো এখানে কিন্তু সময়ের উল্লেখগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই না? এখানে সময়গুলো কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যখনই আগের সময়কে বোঝাচ্ছে তখন হয়ে যাচ্ছে পাস্ট, আর যখন হচ্ছে বর্তমান সময়কে বোঝাচ্ছে তখন হচ্ছে প্রেজেন্ট, এবং ভবিষ্যতের যে সময় সেটা বোঝালে ফিউচার। তাহলে এইভাবে করে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত টেন্স হচ্ছে 3 প্রকার। এবারে যে এখানে যে 3 প্রকার আছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই প্রত্যেকটাকে আবার এক একটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে টোটাল হয় কত? 3 এর 4ই 12 প্রকার। তাহলে দেখো এখানে আমরা সহজে এই টেন্সের প্রকারভেদ মনে রাখার জন্য সংক্ষিপ্ত এখানে একটা চার্ট করে দিয়েছি। অর্থাৎ তুমি যদি এই যে 4 প্রকার আছে এই 4 প্রকার যদি মনে রাখতে পারো, অর্থাৎ এই 4টা যদি মনে রাখতে পারো তাহলে দেখো এই টোটাল যে 3 এর 4ই 12 প্রকার সেটা তুমি সহজেই মনে রাখতে পারবা। তাহলে দেখো প্রথমেই টেন্স কত প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবার দেখো প্রেজেন্ট টেন্সকেও এই 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকেও এই 4 ভাগে, আবার এই ফিউচার টেন্সকেও এই 4 ভাগে ভাগ করা হয়েছে। তার মানে প্রত্যেকটা টেন্সকেই 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা যখন প্রেজেন্ট টেন্স পড়বো তখন এইভাবে বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যখন পাস্ট টেন্স পড়বো তখন কিভাবে পড়তে পারি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো এই 4টা বিষয় তোমার মাথায় রাখতে হবে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এর আগে শুধুমাত্র যেই টেন্স যখন পড়বা তখন সেটা সামনে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। যেমন আমরা যখন এই 4টা পড়া আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ইনডিফিনিটের আগে যদি আমি প্রেজেন্ট যুক্ত করে দিই তাহলে হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াসের আগে যদি প্রেজেন্ট যুক্ত করে দিই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক একইভাবে কন্টিনিউয়াসের আগে যদি পাস্ট করে দিই যুক্ত করে দিই তাহলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচারের আগে যদি পারফেক্টের আগে যদি ফিউচার করে দিই যুক্ত করে তাহলে ফিউচার পারফেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানলাম যে টেন্স প্রধানত 3 প্রকার, প্রত্যেকটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে টোটাল টেন্স হলো 12 প্রকার। এবার আমরা এই প্রত্যেকটা প্রকারের অর্থাৎ এই 12 প্রকারেরই গঠন প্রণালীটা ভালো করে উদাহরণসহ আমরা এবার শিখব, কারণ আমাদের
পরীক্ষায় কিন্তু সাধারণত টেন্স কাকে বলে, কত প্রকার, এইগুলো আসে না। আমাদের পরীক্ষার সিলেবাসে অন্য গ্রামার আইটেমগুলো থেকে থাকে, কিন্তু আমাদের সেই আইটেমগুলো পারতে গেলে আমাদের কিন্তু এই টেন্সের যে চিহ্নিতকরণ, এই বিষয়টা কিন্তু আমাদের কাজে লাগে। অর্থাৎ সেন্টেন্স দেখে টেন্স চিনতে পারার এই বিষয়টা কিন্তু আমাদের খুবই খুবই কাজে লাগে। এজন্য আগে আমাদেরকে ভালো করে গঠন প্রণালী, হ্যাঁ, আগে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে চলো এবার আমরা এই প্রত্যেকটারই মানে টোটাল 12 প্রকারই গঠন প্রণালীটা উদাহরণসহ দেখি। প্রথমেই তাহলে যেটা আসে প্রেজেন্ট সিম্পল অথবা ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ আমরা এখানে দেখো কিভাবে করছি, যেহেতু ওখানে টোটাল 12 প্রকার, প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে করে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা এখানে পড়ার সময় যেগুলো ইনডিফিনাইট, অর্থাৎ তিনটারই ইনডিফিনাইট কিন্তু আছে, তিনটারই ভালো কন্টিনিউয়াস আছে, তিনটারই পারফেক্ট আছে, তিনটারই পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তোমাদের বইতে দেখবা যখন বইয়ে আলোচনা করা আছে তখন প্রেজেন্টেরই 4টা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে করে আলোচনা করা আছে। কিন্তু সহজ করে বোঝার জন্য, তোমাদের সহজে বোঝানোর জন্য, হ্যাঁ, বা সহজে মনে রাখার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে প্রথমে ইনডিফিনিটগুলো আগে পড়ে ফেলবো। অর্থাৎ যখন আমরা ইনডিফিনিট করব তখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটারই ইনডিফিনিট করব। যখন কন্টিনিউয়াস করব তখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটারই কন্টিনিউয়াস করব। এভাবে করলে কি দেখো একটার সাথে আরেকটার প্রায় মিল পাওয়া যায়। তাহলে তোমরা একটা মুখস্থ করলে আর বাকি দুইটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এই কারণে আমরা এভাবে করে পড়তে পারি, তাহলে সহজে মনে রাখা যাবে। তাহলে প্রথমে যেটা আসে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট অথবা ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একই কথা এখানে, ঠিক আছে। এর গঠন প্রণালীটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম প্লাস বাকি অংশ বা অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট যেমন আই, হি, শি, ইট, এগুলো সবই সাবজেক্ট। এবার কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, মানে ভার্বের যে মূল যে ভার্বটা থাকে সেটার প্রথমটা, যেমন আমরা যদি গো ধরি তাহলে গো এটা হচ্ছে V1, ওয়েন্ট এটা V2, আর গান এটা হচ্ছে V3। তার মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তাহলে এটা হবে সেই প্রথমটা। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে আমি ভাত খাই, আই ইট রাইস, ঠিক আছে। ইটটা কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই বেস ফর্ম বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম একই কথা, ঠিক আছে। তাহলে এই প্রথমটা আমরা দিয়েছি। ইটের পাস্ট ফর্ম কী হয়, এট, আর ইটেন পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে হবে আমাদের প্রথমটা V1, সংক্ষেপে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 দিয়ে মনে রাখতে পারি। ঠিক একইভাবে আবার দেখো আর একটা উদাহরণ, সে ভাত খায়, হি ইটস রাইস। দেখো এখানে কিন্তু সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই ইয়েস কোনো কিছু নাই, কিন্তু এখানে কিন্তু এস বাই ইয়েস যোগ আছে। এটা কেন হলো, দেখো কেন হলো, বলতে সাবজেক্টটি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়, ঠিক আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই যে ভার্বের সাথে এর সাথে এস বা ইয়েস যোগ হয়। তাহলে আমাদের আগে জানতে হবে তাহলে থার্ড পারসন কোনগুলো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, মনে রাখবে তোমরা, যে কোনো কিছুর নাম, অর্থাৎ প্রথমে নেম, তারপরে হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন এবং একটা বোঝায় যেহেতু তাহলে সিঙ্গুলার নাম্বার। যখন এরকম এগুলো থাকবে সাবজেক্ট হিসেবে তখন এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে এস অথবা ইএস, যেটা যে ভার্বের সাথে প্রয়োজন এস অথবা ইএস এখানে যোগ করতে হবে। হ্যাঁ, তুমি আরও একটা জিনিস মনে রাখবে, আমি অর্থাৎ আই, তুমি, ইউ ছাড়া সবই কি থার্ড পারসন। তবে থার্ড পারসনের যেগুলো বললাম যে হি, শি, ইট এবং নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন একটা করে বোঝালে সিঙ্গুলার, আর এটার প্লুরাল হলো দে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স, একই কথা। তাহলে দেখো এই যে গঠন প্রণালীটা আছে প্রেজেন্ট টেন্সের, এইটা দেখো এটা একই রকম, প্রায় একেবারে মিল আছে, এখানে অনেকটা মিল আছে। দেখো সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম, এখানে ছিল প্রেজেন্ট ফর্ম, এখানে দেখো পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে দেখো এর সাথে এটা মিল পাচ্ছ না, এই কারণে এই সুবিধার্থে আমরা আগে সব ইনডিফিনাইটগুলো আগে করে নিচ্ছি, কারণ একটার সাথে আরেকটা মিল আছে। তাহলে দেখো এখানে উদাহরণ ছিল যেমন আই ইট রাইস, এখানে বলছে আমরা মেইন ভার্বের পাস্ট ফর্ম মানে V2টা, তাহলে ইটের পাস্ট ফর্ম কী হয়, অ্যাট, এই জন্য এখানে আই অ্যাট রাইস। ঠিক এখানেও দেখো হির পরে হি এইট রাইস, সে ভাত খেয়েছিল, ঠিক আছে। এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না, এই জন্য কিন্তু এর সাথে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, কারণ এটা পাস্ট টেন্স। এই জন্য এখানে হির পরে পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম অ্যাট হয়, এই জন্য আমরা এখানে এইট লিখেছি।
এবার দেখো এরপরে আছে ফিউচার ইনডিফিনিট অথবা সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স। এর গঠন প্রণালী দেখো এটার সাথেও কিন্তু মিল আছে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো এই প্রথম অংশটার সাথে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, আর এখানে তার আগে শুধুমাত্র যুক্ত করতে হবে শ্যাল অথবা উইল। এটা যুক্ত করলেই কিন্তু আমাদের এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা হয়ে যাচ্ছে। তাহলে উদাহরণটা কী হবে দেখো, সাবজেক্ট এখানে, তাহলে প্রথমে সাবজেক্ট আমি আই দিলাম, আয়ের পরে শ্যালও বসে উইলও বসে, তাহলে আয়ের পরে শ্যাল লিখলাম। এখানে ভার্বের বেস ফর্ম যদি ইট দিয়ে করছিলাম, তাহলে ইটের বেস ফর্ম কি, প্রথমটা যেটা V1 ইটি, কিন্তু তারপর তো অ্যাড, তারপর ইটেন, তাহলে আই শ্যাল ইট রাইট। সে ভাত খাই, সে ভাত খাবে, তাহলে হি উইল ইট রাইস, যেহেতু এটা ফিউচারকে বোঝাচ্ছে এই জন্য এখানে উইল অথবা শ্যাল বসবে। নোট টু রিমেম্বার, যেটা মনে রাখবে, আই উই এরপরে শ্যাল বসে, অন্য সব পার্সনের পরে উইল বসে, ঠিক আছে? এটা দুটো মনে রাখলেই হবে। এবার দেখো এরপরে যেটা আসে কন্টিনিউয়াস, তাহলে আমরা এখানে তিনটারই কন্টিনিউয়াসটা আমরা পড়ে ফেলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, কারণ একটার সাথে একটা মিল আছে, এই সুবিধার্থে আমরা পরপর পড়ছি, কন্টিনিউয়াসগুলো একসাথে শেষ করছি। তাহলে দেখো কন্টিনিউয়াসের বেলায় সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর। মনে রাখবে প্রেজেন্ট টেন্সের যেন অক্সিলারি ভার্ব হয় অ্যাম, ইজ, আর হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, তবে ডু, ডাজ এগুলো হয়। পাস্ট টেন্সের আবার কী হয়, যে ওয়াজ ওয়ার হয়, আর একটা কী হয়, হ্যাড হয়, ঠিক আছে? আবার ফিউচার টেন্সে শ্যাল অথবা উইল হয়। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর ভার্বের সাথে আইনজি যোগ, অর্থাৎ V1 এর সাথে প্রথম যে অংশটা ভার্বের প্রথম ফর্মের সাথে আইনজি যোগ। তাহলে এখানে দেখো কন্টিনিউয়াস মানে মনে রাখবা ভার্বের সাথে আইনজি যোগ, যেটা সেটা সে যে কন্টিনিউয়াসই হোক না কেন। তাহলে আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, আই, এই সাবজেক্ট আই, আয়ের পর যেহেতু অ্যাম বসে, যে কোনো তিনটার মধ্যেতে একটা নিতে হবে, অর্থাৎ সাবজেক্ট অনুসারে এখানে ভার্বটা নিতে হবে। যেমন হি হলে ইজ হতো, দে হলে আর হতো, তাহলে আই অ্যাম, ভার্বের সাথে আইনজি যোগ, তাহলে মূল ভার্ব ছিল ইট, এর সাথে আইনজি যোগ করলে কী হয়, ইটিং, আই অ্যাম ইটিং। আর বাকি অংশ তুমি এখানে যা বসিয়ে দিবা তাই হয়ে যাবে। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং ব্যানানা, আই অ্যাম ইটিং ম্যাঙ্গো, এরকম যেটাই দিবা না কেন সেটা এখানে এর সাথে গঠনফলের সাথে মিলে যাবে। তুমি ভাত খাইতেছো, তাহলে ইওর পরে কী বসে, আর বসে, তাহলে এখানে দিচ্ছে ইউ আর ইটিং রাইস, ভার্বের সাথে আইনজি যোগ। তাহলে একজনের ক্ষেত্রে ইজ, একাধিকের ক্ষেত্রে আর আয়ের ক্ষেত্রে কী হয়, অ্যাম। আচ্ছা, এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ টেন্স, পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, এটা দেখো প্রায় একই রকম মিল আছে এর সাথে। এখানে ছিল সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, এখানে জাস্ট পাস্টের ক্ষেত্রে ওয়াজ আর হবে, আর ওখানেও মূল ভার্বের সাথে আইনজি যোগ, এখানেও মূল ভার্বের সাথে আইনজি যোগ প্লাস বাকি অংশ। তাহলে উদাহরণ কী হবে, এখানে যেমন আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম, সাবজেক্ট আই, যেহেতু আয়ের পরে কী বসে, এই ওয়াজের মধ্যে ওয়াজ বসে, মূল ভার্বের সাথে আইনজি যোগ, তাহলে ইটের সাথে আইনজি যোগ, আই অ্যাম ইটিং রাইস। তুমি ভাত খাইতেছিলে, ইউ ওয়ার ইটিং রাইস, ইউ এর পরে ওয়ার বসবে, কারণ ইউর দ্বারা এখানে অনেক জোর করে বোঝাচ্ছে। এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস, এটাও কিন্তু দেখো সব কিছু মিল আছে, শুধুমাত্র এখানে এই যে এখানে ছিল ভার্ব ওয়ানের সাথে আইনজি যোগ, এর আগে ছিল অ্যাম, ইজ, আর, জাস্ট এখানে বসবে শ্যাল বি অথবা উইল বি, একসাথে লিখেছে এটা শ্যাল অথবা উইল বি, মানে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইনজি যোগ। দেখো এটার সাথে এটা পুরোটা অনেকটা মিল আছে, শুধু অ্যাম, ইজ, আরের জায়গায় শ্যাল বি অথবা উইল বিটা বসবে। তাহলে আমি ভাত খাইতে, আমি বইটি পড়তে থাকিব, সাবজেক্ট কি, আয়ের পরে শ্যাল অথবা উইল যে কোনো একটা দেওয়া যাবে, তাহলে শ্যাল বি অথবা উইল বি, আই শ্যাল বি, ভার্বের সাথে আইনজি যোগ, রিডের সাথে আইনজি যোগ করলে কী হয়, রিডিং, আই শ্যাল বি রিডিং, কী পড়ছিলাম, এ বুক অথবা স্টোরি, যা দিবা তা এখানে মিলে যাবে। আচ্ছা, এবার দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এখানে আমরা পারফেক্টগুলো এবার পরপর পড়ে ফেলবো। তাহলে প্রথমে আসে প্রেজেন্ট পারফেক্ট। দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। এই পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ আমরা সংক্ষেপে V3 বলি। যেমন ইটের পাস্ট ফর্ম অ্যাট, আর পাস্ট পার্টিসিপল ইটেন, ঠিক ওখানে ওই 3 নম্বর ফর্মটা বসবে, এই যে 3 নম্বরটা ফর্ম V3 সংক্ষেপে বলতে পারি। তাহলে প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্ট আয়ের পরে হ্যাভ বসে নাকি হ্যাজ বসে, হ্যাভ বসে, এই জন্য আমরা দিলাম আই হ্যাভ। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, ওই যে আমরা 3টা ভার্ব করছি, 3টা রূপ, ওই 3টা রূপের 3 নম্বর রূপটা এখানে। তাহলে ইট, এইট, ইটেন, আমি খেয়েছিলাম, কি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, এই যে আমি ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি বা খাইয়াছি। সে ভাত খাইয়াছে, তাহলে হির পর কী বসে, এবার হ্যাজ বসে, তাহলে হি হ্যাজ ইটেন রাইস। নোট টু রিমেম্বার, মনে রাখবে একজনের ক্ষেত্রে হ্যাজ, একাধিকের ক্ষেত্রে হ্যাভ, তবে আয়ের ক্ষেত্রেও হ্যাভ বসে। পাস্ট পারফেক্ট, দেখো তাহলে প্রেজেন্টের সাথে পাস্টের অনেকটা মিল আছে, এখানে সাবজেক্ট, এখানেও সাবজেক্ট, এখানে হ্যাভ আসছিল, এখানে জাস্ট হ্যাড। তুমি একটা মনে রাখলে দেখো পারফেক্টের আবার 3টাই তুমি
মনে রাখতে পারবে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে দেখো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। সাবজেক্ট এখানে আই, এখানে তারপরে কি আছে হ্যাড, হ্যাড দিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট পার্টিসিপল কী হয় 3 নম্বর রূপ ইটেন রাইস। তাহলে আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, তুমি ভাত খেয়েছিলে, ইউ হ্যাড ইটেন রাইস। স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা V3 সংক্ষেপে প্লাস অবজেক্ট। অতীতে এবার একটা জিনিস মনে রাখার বিষয়, অতীতে যদি দুটা কাজের মধ্যে যেটা পূর্বে সংঘটিত হয় সেটা হচ্ছে বিফোর, আর পরে হলে আফটার। এটা কনজাংশন দিয়ে যুক্ত করলে যে কাজটি প্রথমে সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটাকে বলা হয় অন্য যেটা থাকে সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই এতটুকু তোমরা অন্তত মনে রাখো। এই যে গঠন প্রণালীর উদাহরণ, এটা আপাতত না মনে রাখলেও হবে। তখন যখন তোমরা বুঝে যাবে টেন্স, তখন ওই জিনিসটাও আর বুঝতে সমস্যা হবে না। এবার তাহলে কি হবে, ফিউচার পারফেক্টটা হবে। তাহলে ফিউচার পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট দেখো একই রকম। ওখানে প্রেজেন্ট পারফেক্টে ছিল সাবজেক্ট প্লাস, ওখানে ছিল হ্যাভ অথবা হ্যাজ, আর এখানে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আর কিচ্ছু না, দেখো আর সব কিন্তু একই রকম। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল মানে 3 নম্বর রূপ প্লাস বাকি অংশ। তাহলে দেখো আমি ভাত খেয়ে থাকিব, সাবজেক্ট আয়ের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ একটা দিলে হবে, শ্যাল হ্যাভ দিলাম। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, গো এর পাস্ট পার্টিসিপল গান। তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, সে ভাত খেয়ে থাকিবে, হি উইল হ্যাভ ইটেন রাইস। ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট এবার কন্টিনিউয়াস, আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের এবারে তিনটেই পড়ব, প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটারই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়ব পরপর। তাহলে গঠন বললে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইনজি যোগ, অর্থাৎ মূল ভার্বের সাথে আইনজি যোগ, প্লাস এখানে সিন্স অথবা ফর বসাতে হবে, প্লাস বাকি অংশটা বসে দিতে হবে। ঠিক আছে। মনে রাখবে এই সিন্স কোথায় বসে আর ফর কোথায় বসে, এই জিনিসটা মনে রাখতে হবে। শুরুর সময় অর্থাৎ কাজটা কখন শুরু হয়েছিল, কাজটি কখন হতে বা থেকে শুরু হয়েছিল এটা যখন বোঝাবে তখন সিন্স বসে। আর কাজটা কতক্ষণ ধরে ঘটেছিল, হ্যাঁ কতক্ষণ তার ব্যাপ্তিটা ছিল এটা বোঝালে ফর বসে। যেমন আমরা এখানে উদাহরণ দিয়ে দেখো, আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি। প্রথমে কি সাবজেক্ট আই দিলাম, আয়ের পরে হ্যাভ বিন নাকি হ্যাজ বিন বসে, হ্যাভ বিন, তাহলে আই হ্যাভ বিন দিলাম। ভার্বের সাথে আইনজি যোগ, তাহলে রিডের সাথে আইনজি যোগ। এবার যেহেতু এখানে দেখো 2 ঘন্টা যাবৎ পড়তেছি, তার মানে এখানে ব্যাপ্তি বোঝাচ্ছে, কাজটা আমরা কতটুকু সময় করেছি সেটাকে বোঝাচ্ছে, ডিউরেশন অফ টাইম। এজন্য এখানে কি দিয়েছি আমরা, ফর দিয়েছি, অর্থাৎ কাজটা আমরা 2 ঘন্টা যাবৎ করতেছি, এজন্য এখানে ফর হয়েছে। সে সকাল হতে পড়িতেছে, তাহলে কি হবে, হি এ সাবজেক্ট হি, এখানে হির পরে হ্যাজ বসে, এই জন্য হ্যাজ বিন দিলাম, ভার্বের সাথে আইনজি যোগ, তাহলে রিডিং, তাহলে হি হ্যাজ বিন রিডিং। এই যে মর্নিং, এই মর্নিং দিয়েছি বলে এখানে কি হবে, সিন্স হবে, কারণ সে কখন ধরে পড়ছে, সকাল হতে পড়িতেছে, সকাল, তার মানে এখানে শুরুর সময়, অর্থাৎ সে পড়াটা শুরু করেছিল কোন সময়ে, সকাল থেকে পড়া শুরু করেছিল, এজন্য এখানে কি হবে, এখানে হবে সিন্স। তাহলে আশা করি তোমরা ফর আর সিন্সের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। সাবজেক্ট প্লাস ওখানে ছিল হ্যাভ বিন, এই যে এখানে হ্যাভ বিন ছিল অথবা হ্যাজ বিন, এখানে জাস্ট হ্যাড বিন হবে, মূল ভার্বের সাথে আইনজি যোগ প্লাস বাকি অংশ সিন ফরের মতোই দিয়ে বাকি অংশটা করে ফেলতে হবে। তাহলে আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছিলাম, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবৎ পড়েছিল, হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে এখানে আই তারপরে হ্যাড বিন, ভার্বের সাথে আইনজি যোগ, এখানে সিন্স অথবা ফর দিয়েও তুমি করতে পারবা। এই যেখানে ফর, কারণ এখানে কত ঘন্টা পড়েছিল, কাজটা কত সময় ধরে চলেছিল এটা বোঝাচ্ছে, এই জন্য ফর দিয়ে করা হয়েছে। এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওটার মতো দেখো প্রেজেন্টের সাথে মিল আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর এখানে হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইনজি যোগ প্লাস বাকি অংশ। ঠিক আছে। আমি 2020 সাল থেকে এখানে বাস করতে থাকবো, তাহলে আই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2020। আর আমরা যদি এখানে 25 সাল বলি, তাহলে এখন যেহেতু 20 সাল পার হয়ে গেছে, আমরা এখানে 25 সাল দিয়ে করতে পারি, আমি 2025 সাল থেকে এখানে বাস করতে থাকবো। তাহলে দেখো সাবজেক্ট এখানে কি আয়ের পর দিলাম শ্যাল হ্যাভ বিন, ভার্বের সাথে আইনজি যোগ, এই যে লিভিং। এবার যেহেতু এটা আগামী 25 বছর থেকে কি শুরু, এখানে কি থেকে বাস করে থাকবে, তাহলে শুরুর সময়কে বোঝাচ্ছে। তাহলে আমরা জানি পয়েন্ট অফ টাইম মানে স্টার্টিং টাইম বোঝালে কি হয়, সিন্স। এজন্য এখানে হবে আই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2025। তারা 20 বছর যাবৎ ব্যবসা করতে থাকবে। এবার কিন্তু দেখো এখানে কিন্তু
কত বছর ধরে ব্যবসা করতে থাকবে, মানে কাজটা কত বছর ধরে চলবে এরকমটা বোঝাচ্ছে। তার মানে এটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, মানে ব্যাপ্তিকাল। এই জন্য এখানে কী বসছে, ফর বসছে। তাহলে এখানে সাবজেক্ট অনুসারে দিয়ে দিলাম, দেওয়ার পরে কী দিতে হয়, উইল হ্যাভ বিন, এই জন্য উইল হ্যাভ বিন দিলাম। ভার্বের সাথে আইএনজি যোগ, ডুয়ের সাথে আইএনজি যোগ করলে কী হয়, ডুইং বিজনেস। তাহলে দে উইল হ্যাভ বিন ডুইং বিজনেস। এবার যেহেতু এখানে ব্যাপ্তিকাল বোঝা যাচ্ছে, কাজটা কত সময় ধরে স্থায়ী থাকবে, তাহলে 20 বছর ধরে, এজন্য এখানে ফর বসবে। তাহলে আশা করি তোমরা এই টেন্স খুব সুন্দর করে বুঝতে পেরেছো। বারবার তোমরা যদি স্ট্রাকচার লিখে স্ট্রাকচার অনুযায়ী তোমরা উদাহরণগুলো নিজে নিজে তৈরি করার চেষ্টা করো, তাহলে আশা করি বারবার এরকম প্র্যাকটিস করলে টেন্স নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।